আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের কাছে যে টপিক বা ভিডিওটা নিয়ে এসেছি, তোমরা জানো এবিটিএ টেস্ট পেপারের কেমিস্ট্রির সলিউশন। তোমরা 1 মিনিট ওয়েট করে আমি তোমাদের বলে দিই। এখানে তোমরা শুধু এমসিকিউ এর সলিউশন পাবে না, যে এমসিকিউ এর প্রপার সলিউশন পাবে, যেখানে তোমাদের এমসিকিউকে সাইটে আমি দেখিয়ে দিব নোটস আকারে যে কীভাবে এমসিকিউ এর উত্তরটা এসছে। আর সাথে তোমরা এসএকিউ 1 নম্বরের পাবে, 2 নম্বরের সলিউশন পাবে, প্লাস আমি 5 নম্বরেরগুলো দেখিয়ে দিব যে আমার যে পিডিএফ আছে, পিডিএফ থেকে হুবহু কীভাবে কমন আসে। কি বললাম বুঝতে পেরেছো? তো দেখো তোমরা কেমিস্ট্রি, যেহেতু তোমরা অনেকের ডিমান্ড ছিল যে কেমিস্ট্রির এবিটি এর সলিউশন ওরকম পাচ্ছ না, তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কেমিস্ট্রির এবিটি এর সলিউশন। ক্লিয়ার? তো আমি বেশি কথা না বলে জাস্ট আমি সাইটে দেখিয়ে দিব। তোমাদের কাছে এবিটিএ টেস্ট পেপার আছে, এটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে এবিটিএ SC04। ওকে, SC4 এর যে প্রথম কেমিস্ট্রির পার্টটা আছে ওটা আমি সলিউশন করাচ্ছি। প্রথম তোমরা কোশ্চেনটা দেখো যে একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য দিয়েছে 3√2। উক্ত কোষটিতে পরস্পর সংস্পর্শে থাকা দুটা কোণার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। দেখো কোণাগুলো গোলাকার হয়, একটার ব্যাসার্ধ আর হলে দুটার ব্যাসার্ধ কী হবে 2r। তো মোট আমাকে দৈর্ঘ্যটা বের করতে হবে কি 2r এর। তো তোমরা ওখানে দেখো, আমি সাইটে দেখিয়ে দিচ্ছি যেটা লুজ পেজে করেছি, যে এ সমান কি 3√2 বাহুর দৈর্ঘ্যের মান দিয়েছে। এবার হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক বলে এখানে আর এর মান কী হবে, r=a/2√2। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক ক্লাস এগুলো তোমরা জানো। তো পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক আর এরকম যেগুলো আছে। ওকে, তো r=কি a/2√2। এবার এর মান কি আছে 3√2/2√2, √2 ক্যান্সেল আউট হলে কি 3/2। তাহলে আমরা বলেছি কি যে দুটো পাশাপাশি আছে মানে কি ওদের দৈর্ঘ্যটা হবে 2r। তো 2r কি হবে 2 × 3/2, তাহলে 2r 2 ক্যান্সেল আউট হলে 3 একক। তাহলে কোন অপশানটা এখানে 3 একক হচ্ছে অপশান ডিটা। ক্লিয়ার? পরের কোশ্চেনটা তোমরা দেখো, একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এখানে ভিন্ন ভিন্ন গাঢ়ত্ব দিয়েছে, দিয়ে বলেছে কোনটার মোলার পরিবাহিতা সর্বোচ্চ। জাস্ট একটা লাইনে মনে রাখবে, এখানে মোলারিটি দিয়েছে, তো যার মোলারিটি যার সব থেকে কম সেটা হচ্ছে মোলার পরিবাহিতা সব থেকে বেশি। তাহলে এখানে সব থেকে কম মোলার পরিবাহিতা না সবচেয়ে কম গাঢ়ত্ব কোনটা আছে 0.002 মোলারিটি। ওকে, তাহলে এটা হচ্ছে 2 এর দাগের অপশান, এটা হচ্ছে অপশান ডি। পরের প্রশ্নটা দেখো, বলছে প্রদত্ত কোন পদ্ধতিতে দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করা যায়। দ্রাবক বিকর্ষীকে সংরক্ষণ করে, একটা যদি পজিটিভ হয় কি দরকার কি নেগেটিভ, তাহলে দ্রাবক বিকর্ষীকে সলভ করার জন্য কি দরকার দ্রাবক আকর্ষী দরকার। ওকে, তাহলে এটা হচ্ছে অপশান দ্রাবক আকর্ষী সল যোগ করে অপশান সি। পরের প্রশ্নটা দেখো, নিচের কোনটি বায়ুর সংস্পর্শে এসে জারিত হয়। বায়ুর সংস্পর্শে এসে জারিত হয় সালফার। ওকে, আচ্ছা সরি সাদা ফসফরাস। তাহলে এখানে অপশান কোনটা হচ্ছে সাদা ফসফরাস, অপশান এ। তারপরে বলছে কোন ধাতব মৌলটি পরমাণুতে ডি ইলেকট্রন থাকে না। তাহলে দেখো এটা একটা ভালো কোশ্চেন, এটা আমি একটা সলভ করে দেখিয়েছি, তোমরা সাইটে দেখতে পাচ্ছ একটা সলভ করে দেখিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে, তোমরা বুঝতে পেরে যাবে। তো প্রথম আমি কথা বলেছি ডি ইলেকট্রন নেই কার ক্ষেত্রে, অপশান হচ্ছে সি MnO4- ওর ক্ষেত্রে। এবার তোমরা কিভাবে নির্ণয় করবে, তোমরা দেখো একটা যেমন দেখিয়েছি CO NH3 6, তারপরে হচ্ছে উপরে কি আছে +3 চার্জ। তাহলে আমি সিওকে স্টার মার্ক দিয়েছি, মানে ওর আমরা প্রথম জারণ সংখ্যাটা নির্ণয় করি, আমরা সিও এর কোবাল্টের জারণ সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে কি হচ্ছে যে সিওকে যদি x ধরি তাহলে x প্লাস NH3 কত হয় NH3, ওটা একটা এই লাইগেনটার হচ্ছে 0, তাহলে কি হবে 6, ছোটা আছে NH3, তাহলে 6 × 0 আর ইকুয়াল টু কী হবে +3, তাহলে x এর মান ওখান থেকে বেরোলে কত, x এর মান ওখান থেকে বেরোলো। ওকে, এটা 3 মাইনাস আছে না 3 প্লাস আছে, তাহলে x এর মান এখানে বেরোবে +3। ওকে, হ্যাঁ ঠিকই তো আছে, কারণ 6 × 0 কী হবে 0, তাহলে x = +3। এবার দেখো কোবাল্টের 27 জন্য কী হয় আর্গনের 18 আর 3d7 4s2। এবার হচ্ছে +3 মানে কি 3টা বেরিয়ে গেছে, তাহলে কোবাল্টের মান কত হয়ে যাবে তখন 24। ইলেকট্রন বিন্যাস কত হবে 24, মানে 3টা পালিয়ে গেছে, পালিয়ে যাবে কোথা থেকে s কক্ষ থেকে 2টা যাবে আর d থেকে 1টা যাবে, তাহলে এখানে কি হবে আর্গনের 18 আর 3d6। বুঝতে পারছো আমি কি বলছি? এবার তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে এর ডি কক্ষে ইলেকট্রন আছে। এবার কি হচ্ছে আর কি আছে যে ওই রকম তোমরা সেমি ইলেকট্রন বিন্যাস নির্ণয় করবে, দেখবে MnO4 যেটা আছে ওটার ইলেকট্রন ডি কক্ষের ইলেকট্রনগুলো সবগুলো পালিয়ে যাবে। ওকে, কি বলছি বুঝতে পারছো? সমাধানটা তোমরা দেখো একবার নিজেরাই বুঝতে পারবে। তারপরে কোশ্চেন নাম্বার 6 বলছে ল্যান্থানাইট সংকোচের জন্য প্রদত্ত কোন পরমাণু দুটি আকারে কি হয়। 2017 সালের প্রশ্ন এটা। ল্যান্থানাইটের মৌলগুলির ক্ষেত্রে ওই যে ZR আর HF আছে ওটার ক্ষেত্রে হচ্ছে আকার দুটো একই হয় ল্যান্থানাইট সংকোচনের কারণে।
তারপরে দেখো কোশ্চেন নম্বর 7 যেটা দিয়েছে, এখানে 3টা ক্লোরাইডের দিয়েছে, যে একটা 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি দিয়েছে। তাহলে এর ক্ষেত্রে আমি ওখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে সুবিধা হবে। বলছে SN2 বিক্রিয়ার ঊর্ধ্বক্রমে সাজাও কোনটা খুবই তাড়াতাড়ি SN2 রিয়াকশান করবে। তাহলে আমি প্রথম বলে দিই, SN2 রিয়াকশান মানে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। আর নিউক্লিওফাইল অ্যাটাক কখন করবে? যখন হচ্ছে স্টেরিক হ্যান্ডেন্স কম থাকবে। এটা তো বেসিক কনসেপ্ট একটা। তো তোমরা এখানে দেখো আমি 3টা দেখিয়েছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। 1 ডিগ্রি কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, ওটা তো তোমরা চেনো। তাহলে না চিনলে তোমরা এখানে দেখে নাও যে ওই কার্বনের চারদিকে, কার্বনে তো 4টা হাত, ওই 4টা হাতে যদি ক্লোরাইড আছে ওটাকে বাদ দাও, আর বাকি কোটা কার্বনের বড় বড় গ্রুপ আছে। তাহলে 1 ডিগ্রিতে একটা আছে, 2 ডিগ্রিতে 2টা CH3 গ্রুপ আছে, আর 3 ডিগ্রিতে 3টা মিথাইল গ্রুপ আছে। তাহলে এখানে দেখো যখন নিউক্লিওফাইল অ্যাটাক করবে তাহলে কোন দিকে ওর সুবিধা হবে অ্যাটাক করতে? 3 ডিগ্রিকে অ্যাটাক করতে পারবে না, কারণ তার চারদিকে বড় বড় গ্রুপ আছে। 2 ডিগ্রিকে একটু কঠিন হবে, 1 ডিগ্রিকে সব থেকে সহজে। তাহলে বুঝতে পেরেছো স্টেরিক হ্যান্ডেন্স সব থেকে কম কার? 1 ডিগ্রির। তাহলে স্টেরিক হ্যান্ডেন্স কম মানে SN2 রিয়াকশন খুবই তাড়াতাড়ি করবে। তাহলে প্রথম হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখো কি বলেছে। পরের প্রশ্ন বলেছে 8-এর দাগেরটা, কোন যৌগটি ফেনলের সাথে বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন হয়? দেখো ফেনলের সাথে তোমাদের রিয়াকশনটা দেখে নিবে। ফেনলের সাথে যদি HCHOর সাথে বিক্রিয়া করা হয় তাহলে কিন্তু মানে ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করলে ব্যাকেলাইট উৎপন্ন হয়। আচ্ছা, পরে যে প্রশ্নটা আছে এটা একটা ভালো কোয়েশ্চেন। বলছে মুলিকেন বার্কার পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না কোন যৌগটিকে? দেখো মুলিকেন বার্কার পরীক্ষা প্রথম কি তোমরা এটা জানা উচিত যে আমি একটু বলে দিই, মুলিকেন বার্কার পরীক্ষায় কারা এই রিয়াকশানটা করতে পারে সেটা হচ্ছে নাইট্রো গ্রুপ আর হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, দুজনই করতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে মুলিকেন বার্কার পরীক্ষাটা হচ্ছে এরা টোলেন্স রিএজেন্টের সাথে বিক্রিয়া করবে, তোমার হচ্ছে সিলভারের অধক্ষেপ দিবে। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এখানে দেখো যদি NO2 একা থাকে তাহলে সে কিন্তু মুলিকেন বার্কার পরীক্ষা দিবে, CHO যদি একা থাকে তবুও সে দিবে। কিন্তু আমাকে অপশানগুলো এমনভাবে দিয়েছে যে 3 জায়গায় NO2 আছে, আরেক জায়গায় NO2-র সাথে CHO আছে। তাহলে এখানে দেখো যদি NO2 থাকতো তাহলে সে কি হতো যে পরীক্ষা দিত, বা CHO যদি একা থাকতো তাহলেও সে টেস্ট দিত। কিন্তু দুটো একসাথে আছে মানে এটা রিয়াকশানটা সাকসেসফুল হবে না। তাই হচ্ছে এটা মুলিকেন বার্কার পরীক্ষায় এটা শনাক্ত করা যায় না। পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, অনেক বছর এসছে। ওকে, এইচএসে কোনটি কেন্নিজারো বিক্রিয়া সাড়া দিবে? প্রথম আমি তোমাদের বলে দিই, কেন্নিজারো রিয়াকশানে কারা সাড়া দিবে? যাদের আলফা হাইড্রোজেন থাকে না। ওকে, নো আলফা হাইড্রোজেন অ্যালডিহাইড যাতে থাকবে না, আর সেটা হচ্ছে 3 ডিগ্রি। ওকে, 3 ডিগ্রি অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো তোমাদের প্রথম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কি ওটা আগে বলে দিয়েছি SN2 রিয়াকশনের সময়। এখানে দেখে নাও তোমরা একটু যে প্রথম যে অপশানটা আছে CH3CHO। প্রথম কথা হচ্ছে আলফা কার্বন কোনটা? CHO গ্রুপের সঙ্গে লেগে থাকা কার্বনকে বলছে আলফা কার্বন, ওর সাথে যে হাইড্রোজেন থাকবে ওটাকে বলছে আলফা হাইড্রোজেন। তাহলে তোমরা দেখো এখানে CH3-র সাথে যে কার্বন আছে কি মিথাইল আছে, মানে CHOর সাথে কি আছে মিথাইল আছে। তাহলে ওই মিথাইলের যে সিটাকে বলা হচ্ছে আলফা কার্বন, আর ওর সাথে যে 3টা H আছে ওটা হচ্ছে ফ্রি আলফা হাইড্রোজেন। তাহলে এর আলফা হাইড্রোজেন আছে মানে কি একে নিজের রিয়াকশন সাড়া দিবে না। কিন্তু যেটা 3 ডিগ্রি আছে মানে CH3 3টা গ্রুপ আছে আর ওর সাথে CHO আছে, দেখো ওর পাশের কার্বন হচ্ছে কি ওই বড় সিটা, তাহলে ওটা আলফা কার্বন, ওর সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নেই। আর এই যে হাইড্রোজেনগুলো আছে CH3 ওটা অনেক দূরে আছে। ওকে, ওটা আলফা কার্বন নয়। তাহলে আলফা কার্বন মানে CHO এর পাশের যে কার্বনটা আছে ওটা হচ্ছে আলফা কার্বন, ওর সাথে কোনো হাইড্রোজেন নেই। তাহলে এ কী হবে? কেনিজারো রিয়াকশানে সাড়া দিবে। ক্লিয়ার? তারপরে 11 দাগের প্রশ্নটা দেখো, এগুলো বাচ্চার প্রশ্ন। কোন ক্ষারকটি RNA-তে থাকে না? RNA কি এডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন থাকে, সরি DNA-তে এডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন থাকে, আর থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। ওকে, তাহলে এখন তোমরা দেখে নিবে। পরে যে আছে কোনটি কৃত্রিম রবার নয়? কৃত্রিম রবার হচ্ছে বুনায়েস, বুনায়েন, নিওপ্রিন সবই হচ্ছে কৃত্রিম পলিমার, কিন্তু হচ্ছে যে নভলাক যেটা আছে ওটা হচ্ছে ন্যাচারালি পাওয়া যায়। ওকে, তাই এটা হচ্ছে কৃত্রিম রবার নয়। পরের প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন, অনেকবার এইচএসে এসছে, এটাও 2বার মতো। সোডিয়াম বেনজোয়েট কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজোয়েট হচ্ছে খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহার করা হয়। ওই সোডিয়াম বেনজোয়েট হচ্ছে খাদ্য, তাহলে সোডিয়াম বেনজোয়েট যে আছে এটা অনেকবার পরীক্ষা এসছে, সোডিয়াম বেনজোয়েট হচ্ছে খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। আচ্ছা, পরে হচ্ছে যে পাকস্থলীতে অ্যাসপিরিন আদ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করে? দেখো অ্যাসপিরিনের সংকেত তোমাদের জানা উচিত, উপরে CH3 গ্রুপ আছে আর এখানে COH। ওকে, তাহলে যখন H3O+ পাকস্থলীতে মানে কি অ্যাসিডিক কন্ডিশনে আছে,
তাহলে সেই জলে যে লোন পেয়ার আছে H2O এর অক্সিজেনের লোন পেয়ার অ্যাটাক করবে, ওখান থেকে CH3COH বেরিয়ে যাবে, আর আমার পড়ে থাকবে যেটা উপরে OH আর COH, এটাকে আমরা বলছি স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, সাধারণ রিয়াকশন এটা। তাহলে 14টা MCQ, কারোর কোনো অসুবিধা হবে না, তোমরা দেখিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট করে নিবে। কি বললাম বুঝতে পেরেছো? আর একটা কথা বলে দিই, আমার এর যে PDF এর প্রায় বেশিরভাগই যেগুলো লং কোশ্চেন আছে, লং কোশ্চেনগুলো আমার PDF এর মধ্যে আছে। তোমাদের সুবিধার্থে আমি একবার PDFটা দেখিয়ে দিব, তোমরা মন দিয়ে দেখবে, আর তারপরে তোমাদের ইচ্ছে হলে ডেসক্রিপশনে যাবে, ওখানে লিঙ্ক দিব PDF এর, তোমরা ওখানে PDFটা দেখবে। ওকে, আমার ভিডিও স্কিপ করে PDFটা দেখবে, বা অনেক সময় ভিডিওগুলো এমনভাবে ছাড়া আছে যাতে তোমরা স্ক্রিনশট করতে পারো। যারা চাও যে স্ক্রিনশট নিয়ে নিতে, তারা কিন্তু ওখান থেকে নিয়ে নিবে। আর যারা চাও যে আমরা PDFটা আমাদের দরকার, কারণ প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ PDF রেডি করা আছে, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, পেমেন্ট করার পর সাথে সাথে হচ্ছে PDF পেয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? তোমাদের HS এর রেজাল্টের জন্য PDFটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের এবার আমি 2 মার্কের প্রশ্নগুলো, 2 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। অর্ধকোষ বিক্রিয়ার নাটসের সমীকরণ, এটা সবাই পারবে, ওটা করে দেওয়ার কোনো কারণই নেই এখানে। 1 মোল PO4 মাইনাস আয়নের আধানের পরিমাণ করে দাও। দেখো, এটা একটা কোশ্চেন, এটাও কিন্তু এটা HS আসেনি, কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 মোল PO4 মাইনাস, এটাও প্রথম হচ্ছে এটা ত্রিযোজী আয়ন। ত্রিযোজী আয়নের ক্ষেত্রে হচ্ছে 3 × 96500 কুলম্ব। এটা যদি ত্রিযোজী হয়, ওই জন্য নর্মালি 1 মোলের ক্ষেত্রে কি থাকে যে 96500 কুলম্ব, ত্রিযোজী বলে 3 × 96500, তাহলে হচ্ছে 289500 কুলম্ব। ক্লিয়ার? পরে যে 2 দাগের তোমাদের প্রশ্ন আছে যে একটি কেটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, আর হচ্ছে ওর সংকেত লিখতে। কেটায়নিকটা ব্যাপারটা বলে দিই, কেটায়নিকের এক্সাম্পল হচ্ছে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। কি? সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। আর যদি পরীক্ষায় চলে আসে যে অ্যানায়নিক, একটা অ্যানায়নিক পদার্থর নাম বলো, কি অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, তাহলে এর নাম হবে সোডিয়াম স্টিয়ারেট। ক্লিয়ার? দেখো, পরের যে প্রশ্ন আছে যে NiCO4 এর জটিল যৌগে Ni এর স্পিন অনলি চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করো। ওকে, ম্যাগনেটিক ফিল্ড অফ স্পিন অনলি। তাহলে এখানে কি হচ্ছে, এর হচ্ছে 0 হবে, তোমরা এর স্ট্রাকচারটা দেখতে পারো। পরে যে প্রশ্ন আছে এর অথবাতে আছে ল্যান্থানাইট মৌলগুলি ইলেকট্রন বিন্যাস কত হবে। ল্যান্থানাইটের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ, জেনন, তারপরে 4f1 2 14 5d0 2 1 6s2। ওকে, পরে যে আছে লাস্ট কোশ্চেন যে টিংচার অফ আয়োডিন কাকে বলে। টিংচার অফ আয়োডিন হচ্ছে I2 এর জলীয় দ্রবণকে বলে টিংচার অফ আয়োডিন। ওকে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তোমাদের আমি দেখাচ্ছি যে 2 মার্কের প্রশ্নগুলো। ওকে, তোমাদের সুবিধার জন্য আমি 2 মার্কের প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, আর আমি 5 মার্কের প্রশ্ন দেখিয়ে দিব যে আমার PDF থেকে কিভাবে হু কমন এসছে। তাহলে এখানে দেখো, 2 মার্কের প্রশ্ন যখন তোমরা দেখবে, 0.1 মোলাল ইউরিয়ার জলীয় দ্রবণের হিমাঙ্ক কত। হিমাঙ্ক অবনমনের জন্য একটা সূত্র আছে, রাউল্টের সূত্র, যে এটা তোমরা দেখতে পাচ্ছ ΔTF = KF × M। এবার ΔTF মানে কি, এটা হচ্ছে দুটোর কম্বাইন, সেটা হচ্ছে কি TF - TF ডেস্ট = KF × M। TF এর মান কত হয় 273 কেলভিন, তাহলে 273 - TF ডেস্ট = KF এর মান 1.86 × 0.1, তাহলে এখান থেকে TF ডেস্টের মান বেরোবে 272 সামথিং। মানে একে যদি আমরা 272.814 এটাকে সেন্টিগ্রেডে আনলি, তাহলে -0.186 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, পরে যে প্রশ্নটা আছে আমি এখানে তোমাদের বলে দিচ্ছি যে লোহিত রক্তকণিকাকে প্রথম বলেছে 1% NaCl জলীয় দ্রবণে রাখবো, তারপর বলছে 0.5 এর NaCl জলীয় দ্রবণে রাখলে কি ঘটবে। ওকে, তাহলে দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। মানুষের লোহিত রক্তকণিকা তরলের গাঢ়ত্ব হচ্ছে 0.84%। ক্লিয়ার? এবার দেখো, প্রথম কন্ডিশন বলছে 1%-এ রাখবে। 1% NaCl দ্রবণ হচ্ছে হাইপারটনিক দ্রবণ। তোমরা হাইপোটনিক আর হাইপারটনিক সম্বন্ধে কোনো নিশ্চয়ই প্রবলেম হবে না তোমাদের। মানুষের লোহিত রক্তকণিকাকে যদি 1% NaCl দ্রবণে রাখবে, তাহলে ওর কোষের মধ্যের যে জল আছে অবিশ্রবণ প্রক্রিয়ায় দ্রবণের ভিতরে ঢুকে যাবে এবং কোষটি সংকুচিত হয়ে যাবে, মানে ওখান থেকে জলটা কোষ থেকে বেরিয়ে যাবে লোহিত রক্তকণিকা থেকে, আর ওটা দ্রবণে চলে আসবে, কারণ ওটা হাইপারটনিক দ্রবণ, আর ওটা সংকুচিত হয়ে যাবে। ক্লিয়ার? এবার বলছে 0.5% NaCl রাখলো, তাহলে এটা হচ্ছে হাইপোটনিক। কার তুলনায়? লোহিত রক্তকণিকার যে মানে গাঢ়ত্ব আছে ওর তুলনায়। তাহলে লোহিত রক্তকণিকায় 0.5% NaCl দ্রবণের নিমজ্জিত করলে অবিশ্রবণ প্রক্রিয়ায় জল লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করবে, আর সেটা কোষটা কী হবে, রাপচার হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে। এটা মোটামুটি ভালো প্রশ্ন একটা, তোমরা এটা দেখে রাখতে পারো। তারপরে দেখো, পরের প্রশ্ন দিয়েছে AS2S3
সোলের, এটা পৃষ্ঠতলীয় রসায়নের প্রশ্ন, কোন অধ্যায় থেকে কত মার্কে থাকে ওটা তোমরা নিশ্চয়ই জানো। H2S3 সোলের তঞ্চনের জন্য 0.1 মোলারিটি AlCl3 আর বলছে 0.1 মোলারিটি NaCl এর মধ্যে কোনটা বেশি কার্যকরী হয় এবং কেন। তাহলে এখানে আমি বলে দিই তোমাদের, দেখো এখানে উত্তরটা তোমাদের দেওয়া আছে, এইচএসে আসেনি কিন্তু মোটামুটি তোমরা রেডি করে রাখতে পারো। H2S3 সোলের কণাগুলি হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট, ক্লিয়ার প্রথম লাইনটা। সুতরাং এই সোলের তঞ্চন ঘটাতে আমাকে ধনাত্মক দরকার, এটা এমসিকিউ ডিসকাস করেছি। Al3+ আয়নের আধান Na+ আয়নের আধান অপেক্ষা বেশি হওয়ায় সুলজে-হার্ডি নিয়ম অনুযায়ী 0.1 মোলারিটি গারত্বের AlCl3 তঞ্জন ক্ষমতা NaCl অপেক্ষা বেশি হবে, ক্লিয়ার। সুতরাং বলা যায় H2S3 সোলের তঞ্চনের জন্য 0.1 মোলারিটি AlCl দ্রবণ 0.1 মোলারিটি NaCl দ্রবণ অপেক্ষা অধিক কার্যকরী হয়। বেসিক জিনিস একটা, তোমাদের সামনে উত্তর আছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আচ্ছা, পরের যে প্রশ্নটা আছে, Xe2F2 দ্রবণে মানে জেননের এটা একটা স্ট্রাকচার আছে, Xe(O2F2) যৌগে Xe এর সংকরায়িত অবস্থা লেখো আর গঠনাকৃতি দেখাও। তোমরা সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে sp3d সংকরায়িত, ওকে, এর হচ্ছে মানে সংকরায়িত অবস্থাটা কি sp3d, আর স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ একে বলছে সিস স্ট্রাকচার, মানে চতুস্তলকীয় নয়, এটা একটু বিকৃত হয়ে গেছে, বুঝতে পেরেছো তো। পরে তোমাদের প্রশ্ন আছে যে SO2 এর জলীয় দ্রবণে লাল প্রবীণ যোগ করা হলে কি ঘটবে, এটা হচ্ছে পি ব্লক থেকে আছে, তোমরা ওখান থেকে এটা সাইডে দেখিয়ে দিচ্ছি, তোমরা ওটা দেখে নিবে, কিছু হবে না, সেটা জারিত হয়ে যাবে ওখানে না, আমি একবার তোমাদের বলে দিই, নাহলে প্রবলেমে পড়ে যাবে আবার। তাহলে দেখো সুন্দরভাবে লেখা আছে, সেটা বর্ণহীন ক্লোরাইড জল হতে পারে, লাল ব্রোমিন জল হতে পারে, অথবা আয়োডিনের বাদামি বর্ণের জলীয় দ্রবণে যদি SO2 কে চালনা করা হয় তাহলে SO2-র হ্যালোজেনগুলিকে তাদের হাইড্রোসিডে বিজারিত করবে আর নিজে H2SO4-এ জারিত হয়ে যাবে। দুটো ছোট ছোট জিনিস আছে, একটা হাইড্রোসিডে বিজারিত করবে আর নিজে কি হবে, জারিত হবে। পরের প্রশ্নটা তোমরা দেখো যে CrCl2En2 এর থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এই জটিল আয়নের সিস আর ট্রান্স গঠনাকৃতি দেখাতে। তাহলে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই যে এটা আছে, ওর নিচে ওখানে দেওয়া আছে ওই স্ট্রাকচারটা এতগুলো জটিল যৌগের হতে পারে, কি বললাম বুঝতে পেরেছো। তো পরের প্রশ্ন আছে ইউপ্যাক নামকরণ লিখতে বলছে, PTCl NH3Ame বন্ধনী ক্লোজ আছে, NH3(2) আর ব্র্যাকেট ক্লোজ Cl আছে। তাহলে এর নামটা হচ্ছে ডাইএমিন ক্লোরিডো মিথাইলেমিন প্লাটিনাম, আর এর হচ্ছে জারণ অবস্থা 2 ক্লোরাইড, কি ডাইএমিন ক্লোরিডো মিথাইলেমিন প্লাটিনাম 2 ক্লোরাইড, মনে রাখবে। তারপরে বলছে যে অথবা দিয়ে আরেকটা থাকে যে একটা তো ইউপ্যাক নাম দিয়ে দেয় আর একটা সংকেত লিখতে দেয়, তাহলে এখানে দিয়েছে টেট্রাএমিন ডাইঅ্যাকুয়া কপার 2 সালফেট, তাহলে স্ট্রাকচার হচ্ছে CuH2O এর হোল 2 NH3(4) ব্র্যাকেট ক্লোজ SO4, ওকে। লাস্ট প্রশ্ন এখানে আছে যে বেকেলাইট কি থার্মোসেটিং পলিমার, এটা যুক্তি সহ লিখতে বলেছে তোমাকে। তো প্রথম তোমাকে বেসিক জিনিস জানতে হবে যে থার্মোসেটিং পলিমারটা কি, আর বেকেলাইট কেন থার্মোসেটিং পলিমার হতে যাবে। বেকেলাইটকে দেখো, বেকেলাইট হলো ফর্মালডিহাইড আর ফেনলের কন্ডেনসেশন পলিমারাইজেশনে উৎপন্ন হয়, এটি আড়াআড়ি বন্ধন বিশিষ্ট থার্মোসেটিং পলিমার। তো একটা কথা মনে রাখবে, ওইসব পলিমারকে থার্মোসেটিং পলিমার বলবো যেগুলো আড়াআড়ি বন্ধন বিশিষ্ট, মানে ক্রস লিঙ্কিং যাদের মধ্যে হয়। তাহলে বেকেলাইটের মধ্যে আরামসে ক্রস লিঙ্কিং আছে, তাই এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে বেকেলাইট একটা থার্মোসেটিং পলিমার। এদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার তোমাদের থাকলে যে 3 মার্কের প্রশ্ন, আমি তোমাদের জাস্ট বলে দিই যে 3 মার্কের প্রশ্ন বেশিরভাগই আমার পিডিএফের মধ্যে আছে। এবার তোমরা আমার পিডিএফটা দেখো, আর আমি তোমাদের চলে যাচ্ছি পুরো 5 মার্কের অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক। 5 মার্কের 3টা খুবই ইম্পর্টেন্ট। ওই 5 মার্কের ক্ষেত্রে দেখো প্রথম যে প্রশ্নটা তোমাদের আছে এখানে, আর ওই প্রশ্নগুলো রাসায়নিক বিক্রিয়া থেকে থাকে। তো একটা কথা আমি তোমাদের বলে দিই, রাসায়নিক গতিবিদ্যা থেকে যে 5 মার্কের থাকে, কেমিক্যাল কাইনেটিক্স থেকে, ওখানে 5 মার্কের কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আগের, মানে ওটা পিডিএফের মধ্যে আছে, শূন্যক্রম প্রথম ক্রম কোনটা এবছরের জন্য ইম্পর্টেন্ট আর কীভাবে থাকবে ওটা পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে। পিডিএফটা তোমরা সাইটে দেখে নাও। এবার হচ্ছে এই পিডিএফটা তোমরা পারচেস করার জন্য ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। পিডিএফ ভালো করে দেখার জন্য তোমরা প্রথম পিডিএফটা দেখবে। শুধু অতটুকু পিডিএফ না, পিডিএফ তোমাদের কেমিস্ট্রি পিডিএফ 2-3টা পার্টে আপলোড করা হয়েছে। তাহলে ধীরে ধীরে তোমরা কী করবে, একটু চ্যানেলে ঘুরবে, একটু তোমরা পিডিএফগুলো খুব ভালো করে দেখবে, তারপর ইচ্ছে হলে পিডিএফটা নিবে। কারণ তোমাদের হাতে সময় কম আছে, তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। কেউ তোমাদের জাস্ট এমসিকিউ সলভ করে দেয়, কিন্তু লং কোশ্চেন এইভাবে কেউ দেখায় না। আমি খাতায় করে তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের সুবিধার জন্য। তারপরে তোমাদের ইচ্ছে হলে তোমরা পিডিএফটা নিবে, ডেসক্রিপশনে যাবে, অবশ্যই পিডিএফটা কালেক্ট করবে। এখানে জীবনবিজ্ঞান মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পুরো পিডিএফ তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। আমি ফিজিক্সেরও ভিডিও নিয়ে আসবো,
আর ফিজিক্সেরও এরকম পুরো 3 মার্কের 2 মার্কের সবই সলভ করাবো 5 মার্কের সহ। তাহলে এখানে দেখো বাকি যে আমার যেগুলো আছে না, যে অর্গানিক, আমার পিডিএফের তোমরা অর্গানিকের পিডিএফটা দেখবে, তারপরে তোমরা এখানে এবিটিএ টেস্ট পেপারে যত অর্গানিক আছে সব দেখবে। আমার পিডিএফের মধ্যে 15টা 16টা অর্গানিক আছে, মানে রিয়াকশান আছে ভালো ভালো। এবার ওইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এখানে আছে। অর্গানিক কেমিস্ট্রি পুরো 100% কমন পেয়ে যাবে, সাথে পি ব্লক ডি ব্লক তো আলাদা পিডিএফ বানিয়ে দিয়েছি। তাহলে তোমরা পিডিএফটা অবশ্যই পারচেস করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ পিডিএফ অর্গানিকের, আর তোমরা এখানে অর্গানিকটা দেখে নিবে। তোমরা জাস্ট পিডিএফকে ইউটিউবে যাবে, পিডিএফটা সার্চ করবে, পিডিএফটা দেখবে, অর্গানিকের পার্টটা দেখবে, আর তোমাদের যে এবিটিএতে পুরো অর্গানিক ম্যাচ করাবে, দেখবে পুরো 100% অর্গানিক কমন পাবে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। তোমাদের জন্য একটা সেট ক্লিয়ার করে দিলাম। যদি অসুবিধা হয় তোমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, ওখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর হচ্ছে যারা পিডিএফ চাও, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু পিডিএফটা অবশ্যই কালেক্ট করো। ওকে, ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক।